স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে বাড়ি পেলেন আরো 53,340 গৃহহীন পরিবার। বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেক মানুষের জন্য ঠিকানা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী আরো বলেন, তৃণমূল মানুষের জীবন মান পরিবর্তনের মাধ্যমে তাদের উন্নয়নের মূল স্রোতে সংযুক্ত করতে কাজ করছে সরকার। আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ে বছরের শুরুতে 70,000 গৃহহীন পরিবারের মধ্যে 2% জমির ওপর সেমি পাকা বাড়ি হস্তান্তর করে সরকার। গৃহহীনদের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে আরো 1 লাখ বাড়ি নির্মাণ করে দেবে সরকার। ধীরে ধীরে আমরা যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, পাশাপাশি আমরা আমাদের সমস্ত সম্পদগুলো আমরা চেষ্টা করছি সাধারণ মানুষ, তৃণমূল মানুষ তাদের কাছে পৌঁছাতে, তাদের হাতে দিতে এবং তাদের জীবন মান উন্নত করতে। সেটাই আমাদের লক্ষ্য, আমরা সেটাই করে যাচ্ছি। জাতিপিতা দেশ স্বাধীন করে গেছেন, আমাদের লক্ষ্য তার সৃষ্ট এই বাংলাদেশ, এই বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। প্রতিটি মানুষ একটা ঠিকানা পাবে, সুন্দরভাবে বাঁচবে, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সরকারের নানা তৎপরতার পরও এখনো আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। আন্তর্জাতিকভাবেও খুব একটা তোড়জোড়ও নেই। 5 বছর পর বরং সমস্যা ঘনীভূত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কারণ রোহিঙ্গাদের কারণে স্থানীয়ভাবে বেড়ে গেছে সামাজিক সমস্যা। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শরণার্থী দিবস। কক্সবাজার থেকে আইবুল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে টেকনাফ ও উখিয়া উপজেলা 34টি ক্যাম্পে এখন প্রায় 12 লাখ রোহিঙ্গার বাসস্থান। এটি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। মাত্র 50 বছর আগেও যে দেশের মানুষ শরণার্থী হতে বাধ্য হয়েছিল, আজ তারাই ধারণ করছে শরণার্থীদের বিপুল জনগোষ্ঠী। 2017 সাল এবং তার আগে ও পরে বাংলাদেশে ঢুকে পড়া বিপুল রোহিঙ্গাকে তাদের জন্মভূমিতে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা চালায় সরকার। সেই চেষ্টার ফলে একসময় মিয়ানমার প্রত্যাবাসনের চুক্তিও করে, কিন্তু বাস্তবে সেটা আলোর মুখ দেখেনি। তবে রোহিঙ্গারা আজও স্বপ্ন দেখেন পূর্ণ নাগরিক মর্যাদায় দেশে ফিরতে পারবেন। 10 লাখ লোক মানুষ এটা আছে কষ্ট ভাত দেয়। ইতারা ইন্টারন্যাশনাল কমিউনিটি কাল কি সলিউশন, বেটার সলিউশন, সাস্টেনেবল সলিউশন হয়ে না লাজি বুঝি আর আল্লাহ বলি বেশি মানুষ ওয়েট করে থাকতে আছে। 12 বছর মুরব্বী 12 রাজক কল ইতারা যেদিন করে মদত দিই ভালো যেদিন ভালো একদিন করে ধর আর একটা দাঁড়া দেখার বাবা দেখা না বলি সঙ্গে একা দিয়ে ওরা আশা করি। কমিউনিটি নেতারা এ ব্যাপারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা আশা করেন। এদিন মিডিয়া আছে, ওয়ার্ল্ড ওয়াইড আছে, ইন্টারন্যাশনাল যেটা আছে ইল্লা আছে কি ডিক্লারেশন কল দিয়া করিব। ইন দিলে আর কিছু আছে হামকা মজবুত আর জনে আইর আছে আনরে কি হদ আছে কি রিভিউ করিবলা রিপে করিবলা জায়গা নথাইব। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে শরণার্থী ক্যাম্প ঘিরে। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন চান তারা। এখনো রোহিঙ্গাদেরকে স্থানান্তরের বা প্রত্যাবাসনের কোনো মিয়ানমার সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের শিকার হয়ে 2017 সালের আগস্টে অন্তত 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। এর আগে ও পরে মিলিয়ে এখন দেশে 12 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বিশ্ব শরণার্থী দিবসকে সামনে রেখে গেল শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, যেখানে দেখা গেছে গোটা বিশ্বে শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে থাকা মানুষের 70%-ই উৎস হচ্ছে 5টি দেশ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। 2000 সালের ডিসেম্বরের আগে 20 জুনকে পালন করা হতো আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে। পরবর্তী বছরেই তা বিশ্ব শরণার্থী দিবসের স্বীকৃতি পায়। 1951 সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে গৃহীত হয় জাতিসংঘের সনদটি। ফলে ওই সনদের 50 বছর পূর্তিতে উদযাপিত হচ্ছে এবারের বিশেষ দিনটি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 8,24 লাখ, যার মধ্যে সিরিয়া থেকে 78 লাখ, ভেনেজুয়েলার 49 লাখ, আফগানিস্তান থেকে 28 লাখ, দক্ষিণ সুদানের 22 লাখ এবং মিয়ানমার থেকে 11 লাখ মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন বিভিন্ন দেশে। অর্থাৎ এই 5 দেশই হচ্ছে মোট শরণার্থীর 70% উৎস। Refugees who arrive here রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও চরম হতাশা প্রতিফলিত হয়েছে প্রতিবেদনটিতে। রোহিঙ্গাদের যেমন ঝুঁকি রয়েছে, ঠিক তেমন অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। বাংলাদেশের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি করলেও রাখাইনের পরিবেশের উন্নতিতে কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার। ফলে স্বেচ্ছায় নিজেদের আদি নিবাসে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা। নিবির আমিন, নিউজ 24। লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল 24 ঘন্টায় আরো 10 জনের মৃত্যু হয়েছে, আর খুলনা মেডিকেলের করোনা ওয়ার্ডে মারা গেছেন আরো 7 জন। কুষ্টিয়ার করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গেল 24 ঘন্টায় 537 নমুনায় রেকর্ড সংখ্যক 164 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 30.54%। তবে চলমান বিধিনিষেধ কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন। এছাড়া গোপালগঞ্জ পৌরসভা, কাশিয়ানী ও মুকসুদপুর পৌর এলাকায় 7 দিনের লকডাউন চলমান রয়েছে। রাজশাহী, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ বিভিন্ন স্থানে চলমান লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। কুড়িগ্রাম পৌরসভার 3টি ওয়ার্ড, জামালপুর ও মোংলা পৌর এলাকায় বিধিনিষেধ বলবৎ রয়েছে। তবে বেশিরভাগ স্থানে ঢিলেঢালাভাবেই পালন করা হচ্ছে এসব বিধিনিষেধ। সিলেটের ওসমানী নগরে নিজ ঘর থেকে স্কুল শিক্ষিকার গলা কাটা ও গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 12টার দিকে ঘরের বাথরুমের জানালা ভেঙে ওসমানী নগর থানা পুলিশ স্কুল শিক্ষিকা তপতি রানী দে ও তার বাসার কাজের সহযোগী গৌরাঙ্গ বৈদ্যের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত তপতি রানী দে সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পারিবারিক সূত্রে জানা যায়, তপতি রানীদের স্বামী ও ছেলে মেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সাথে তিনি সোয়াইরগাঁও গ্রামের বাড়িতে থাকেন। শনিবার বিকেলে স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে গিয়েছিলেন। এ সময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন। সন্ধ্যার পর কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। আর রাসেল, ঠিক এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ হতে পারে, পুলিশ প্রশাসন কি বলছে? জি, ধন্যবাদ তাবাসসুম। আসলে ওসমানীনগরের ঘটনাটি এই মর্মান্তিক ঘটনা। আমরা একটু আগে ওই জায়গাটি ঘুরে আসছি, আমরা দেখেছি, মানুষের সাথে কথা বলেছি, আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে ওই গৃহকর্মী যে তার সাথে হয়তো ওই শিক্ষিকার হয়তো কোনো কারণে রূঢ় আচরণ হতে পারে, তর্কাতর্কি হতে পারে, যে কারণে আসলে এই ঘটনাটি আসলে তাৎক্ষণিকভাবে হয়তো ঘটনাটি ঘটিয়েছে। যে পরিকল্পিতভাবে ঘটিয়েছে সেরকম নাও হতে পারে, এটা প্রাথমিক ধারণা করছেন। আর তাদের ধারণা হচ্ছে যে রূঢ় কোনো আচরণে তার তর্কাতর্কির পরে হয়তো এই ঘটনাটি ঘটিয়ে হয়তো পরবর্তীতে সে আসলে অনুশোচনায় ভুগে আসলে পরবর্তীতে এসে হয়তো সে নিজে আত্মহননের পথ বেছে নেয়। এই হচ্ছে অবস্থা। এই ব্যাপারে আসলে আমার সাথে কথা বলতে এখনো যুক্ত আছেন সিলেট এই জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন। আসলে আপনার কাছে জানতে চাইবো, আপনার তো ঘটনাস্থলে গিয়েছেন, কি দেখেছেন এবং কি পেয়েছেন, কেন ঘটনাটি ঘটলো? জি, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু রাতেই আমার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশ আমরা আত্মীয় স্বজনকে নিয়ে জানালার গ্রিল কেটে তারপরে ঘরের ভিতরে ঢুকেছি। ঘরটা বাইরে থেকে অনেক সুরক্ষিত, প্রত্যেকটা দরজা জানালা কিন্তু আপনার লোহা দিয়ে তৈরি। তো ঘরের মধ্যে 2 জন মানুষই ছিল। সারাদিন ব্যাপী ওই গৃহকর্ত্রী তপতি দে এবং যে গৃহকর্মী যে ছিল গৌরাঙ্গ, এই 2 জনই বাসার মধ্যে ছিলেন। ঘটনার প্রিয় পর্যালোচনায় মনে হয় যে এই গৃহকর্ত্রীকে ধারালো ছুরির আঘাত করে হত্যা করা হয়েছে
এবং পরবর্তীতে তার অনুশোচনার পর থেকে যখন সে বুঝতে পেরেছে কাজটা অনেক খারাপ হয়ে গিয়েছে বা সে আইনের হাত থেকে বাঁচতে পারবে না, তখন সে আত্মহননের পথ বেছে নেয়। আমরা ভিকটিমের ফ্যামিলির লোকজনের সাথে কথা বলেছি, বিশেষ করে তার ছেলের সাথে। সে নিজেও একজন ডাক্তার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ছেলেটার সাথে গৃহ পরিচারক যে ছেলেটা ছিল গৃহকর্মী, তার সাথে তার মায়ের মানে ভিকটিম দম্পতিদের মাঝে মাঝে সাংসারিক কাজকর্ম নিয়ে একটু ঝগড়াঝাটির বিষয় হতো, সেটা তারা ফ্যামিলির সবাই জানতেন। তো আমার ধারণা কালকেও এরকম কোনো একটা ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পরে গৌরাঙ্গ এই গৃহকর্ত্রীকে প্রথম হত্যা করেন এবং পরবর্তীতে সে নিজেও আত্মহত্যা করেন। এটা তাৎক্ষণিক একটা ঘটনা বলে আমরা মনে করছি। ধন্যবাদ আপনাকে। আসলে উনি আমাকে জানাচ্ছিলেন এই ঘটনাটি আসলে তাৎক্ষণিক হতে পারে, যে পূর্ব পরিকল্পিত ঘটনা এরকম কিন্তু তারা মনে করছে না প্রাথমিকভাবে। যদিও এখন এই মরদেহ পোস্টমর্টেমে আনা হয়েছে, পোস্টমর্টেমের পরে হয়তো বিস্তারিত কোনো তথ্য জানতে পারে বা তারা আমাদেরকে জানাবেন। এই হচ্ছে আমার কাছে সিলেট থেকে সর্বশেষ ফিরে আসছি স্টুডিওতে আপনার কাছে। তাবাসসুম। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। জলাবদ্ধতায় আজও ভোগান্তি পোহাচ্ছে চট্টগ্রাম নগরের বাসিন্দারা। নগরের নিচু এলাকাগুলোর রাস্তা পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে অন্যান্য আবাসিক এলাকা মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, আগ্রাবাদের বিভিন্ন সড়কও রয়েছে। এগুলোর কোথাও কোথাও হাঁটু পানি। অফিসগামী ও ব্যক্তিগত কাজে বের হওয়া মানুষ পানি পাড়ি দিয়েই গন্তব্যে পৌঁছেছেন। শনিবার বিভিন্ন সড়কে পানি ওঠায় বেশ দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, চট্টগ্রামে জলাবদ্ধতা আসলে নতুন কোনো ব্যাপার নয়, প্রশাসন কি বলছে? এতদিনেও কেন সমাধান করা যাচ্ছে না? আর আজ কোন কোন এলাকায় পানি উঠেছে, ভুক্তভোগীরা কি বলছেন? ধন্যবাদ তাবাসসুম। বন্দরনগরী চট্টগ্রামে টানা বৃষ্টি চলছে, গত কয়েকদিন ধরে এখনো পর্যন্ত টানা বৃষ্টিপাত রয়েছে, যার কারণে হচ্ছে বন্দরনগরীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর চকবাজার সহ লালখান বাজার, কাজীর ডিউরি, বিভিন্ন জায়গা থেকে পানি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বন্দরনগরী চট্টগ্রামের চাঁদগাঁ আবাসিক এলাকায় কিন্তু এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে। বিভিন্ন বাড়িঘর কিন্তু ডুবে গেছে, মানুষ কিন্তু এভাবে পানিতে দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়রা বলছেন এই জলবদ্ধতা প্রকল্প নিরসন না হলে, বাস্তবায়ন না হলে এই জলবদ্ধতা থেকে তারা মুক্তি পাবে না। সকালে কিন্তু চকবাজার এলাকার বিভিন্ন জায়গায় পানি আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন দোকানপাটে পানি ঢুকে গেছে, মানুষের বসত বাড়িতেও পানি ঢুকে গেছে। এভাবে পানিতে মানুষ অফিস আদালত সহ বিভিন্ন কাজকর্ম করছে, কিন্তু ভোগান্তি অনেকটা বেড়েছে। তবে জলাবদ্ধতা প্রকল্প নিরসন প্রকল্পের যে প্রকল্প পরিচালক আছেন, তিনি কিন্তু সকালে জানিয়েছেন আমাদেরকে যে সব জায়গায় জলজট সৃষ্টি হয়েছে সেই সব জায়গায় তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তাদের বিশেষ টিম কিন্তু এইসব পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। বিশেষ করে ড্রেনগুলো তারা পরিষ্কার করে দিচ্ছেন যেন পানি সরে যায়। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই পানি নিষ্কাশন হবে না বলে মনে করছেন তারা। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোমো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। আজ বিশ্ব বাবা দিবস। 1966 সালে জুনের 3য় রোববারকে বাবা দিবস বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর পালিত হয় বাবা দিবস। কালের আবহে এই উপমহাদেশেও বাবা দিবসের চল শুরু হতে থাকে। অনেকেই মনে করেন বাবা দিবসের প্রয়োজন নেই, অনেকে আবার মনে করেন দিবসটি থাকলে ক্ষতিও নেই। তবে জীবনের পথ চলায়, সংকটে, বিরহে বাবা যে এক বটবৃক্ষ, সে বিষয় নেই কোনো বিতর্ক। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ও বাবা, ও বাবা, তুমি শুনতে পাচ্ছ নাকি? তুমি আমার বাবা, আমি তোমার সোনা পাখি। বাবা পাশে থাকলেই আনন্দ হাসিতে ভরে ওঠে প্রফুল্ল অংশুমানের মন। গানে, গল্পে, খেলায়, পড়ায় সবকিছুতেই বাবাকে চাই। বাবা আশিস ভট্টাচার্যেরও জীবনটা পাল্টে গেছে বাবা হওয়ার পর। বাবা হলে অনেক বেশি অন্তর্মুখী হতে ভালো লাগে।
অনেক বেশি ঘরে সময় কাটাতে ভালো লাগে। ভালো বাবা হতে গেলে খুব ভালো বন্ধু হতে পারাটা দরকার, সহনশীল হতে পারাটা দরকার। বাবাকে আমি অনেক ভালোবাসি, একদম চাঁদ পর্যন্ত ভালোবাসি। করোনাকালের ঘরবন্দি জীবনে ছেলের মন ভালো রাখার পুরো চেষ্টা করে যাচ্ছেন আশিস ভট্টাচার্য। ছেলেকে শিখিয়েছেন গিটার, কিবোর্ড। বিশেষ সময় বের করে নিয়েছেন অংশুমানের বর্তমান আর ভবিষ্যতের জন্য। বাবা এখন সুদূর আমেরিকায়, কিন্তু সঙ্গীতা ইমামের বাবাই যেন পুরোটা জুড়ে। তাই বাবার সঙ্গে কথা বলতে হয় প্রতিদিন। বাবা দিবস প্রতিদিনই বাবাকে ভালোবাসবো, সন্তানকে ভালোবাসবো। আমরা দরিদ্র দেশ, সেই জন্য প্রভাবশালী দেশগুলোর সংস্কৃতি আমাদের দিকে ধাবিত হচ্ছে। দেবো আর দেবো, মিলাবো মিলিব, রবীন্দ্রনাথ বলেছিলেন। এখন দেবো আর দেবো খালি হয়ে গেছে। বাবা দিয়েছেন স্বাধীনতা, বুঝিয়েছেন জীবন দর্শন, শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, জানান সঙ্গীতা ইমাম। সংস্কৃতি অঙ্গনে যতটুকু চলাফেরা করছি, যে সংগঠন করছি, কিছুই হতো না। মানে আমি সঙ্গীতা ইমাম হতাম না আমার বাবা হাসান ইমাম না হলে। আমার বাবা স্বাধীনভাবে বড় হওয়াটা শিখিয়েছেন। 40 বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে আছেন বাবা প্যাট্রিক গোমেজ। নিজের বয়সও 79 বছর। মাথায় তার সিরিয়াস নিউরো প্রবলেম, তাই বেশিরভাগ সময়ই থাকে মাথায় যন্ত্রণা। মাঝে মাঝে সন্তান জাস্টাসকে নিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তবুও শান্ত থাকেন, মন শক্ত করে হাল ধরেন জাস্টাসের। ভালো আছে, একটা কথা কমপক্ষে 100 বার জিজ্ঞাসা করতে, ধৈর্য না থাকলে ওই বারবার উত্তর দেওয়া যায় না। এর সমাধান তো আমরা হাজার চিন্তা করে বের করা যাবে না, এটা আমরা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। বাবা শব্দটি ভরসার, ভালোবাসার, আস্থার। সন্তানের জীবনের প্রয়োজনে সব খুশি বিসর্জন দিয়ে হাজারো বাবা চলেন প্রতিটি মুহূর্তে, যা মসৃণ করে প্রজন্ম থেকে প্রজন্মের অগ্রযাত্রা। যার বাবা নেই, কেবল সেই জানে বাবা হারানোর বেদনা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যার ঘটনায় বড় মেয়ে মেহজাবিন ও তার স্বামীকে আসামি করে মামলা করা হয়েছে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে কদমতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, ঠিক কি কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে, আর পুলিশই বা কি জানিয়েছে হত্যাকাণ্ডের ব্যাপারে? ধন্যবাদ তাবাসসুম। গতকাল এই রাজধানীর জুরাইনের মুরাদনগর যেই ভবনটি আমরা রয়েছি মুরাদপুরের, ঠিক আমার যে পেছনে যে দরজাটি, এইখানে ভাড়া থাকতেন এই যারা নিহত যে 3 জন মারা গিয়েছেন, এবং তার যে বড় মেয়ে, এখানকার স্থানীয় যারা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তিনি এখানে থাকতেন না, তিনি তার বাসা অন্যত্রে। তো তিনি এখানে আসার পরে তাদেরকে যতটুকু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন পুলিশকে প্রাথমিক অবস্থায়, যে চার সাথে বিষ প্রয়োগ করে তার পরিবারের যে 3 জন, তার মা, বাবা এবং তার ছোট বোনকে হত্যার যে পরিকল্পনাটি সেখানে করেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এলাকার মধ্যে যারা স্থানীয়রা রয়েছেন এবং এখানকার যারা বাসিন্দারা, সবার মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে। তো এখানকার যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছেও আমরা জানতে চেয়েছিলাম যে বিষয়গুলো সম্পর্কে আইনানুগ ব্যবস্থা। তো আমরা কিছুক্ষণ আগে এখানকার যে কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কাছ থেকে জানতে পেরেছি যে এই ঘটনার সাথে জড়িত এই নিহতের বড় মেয়ে এবং বড় মেয়ের যে স্বামী শফিকুল, তাদেরকে আসামি করে একটি মামলা করা হয়েছে, এবং পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আমরা জানতে পারবো, যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে তোলা হবে, এবং রিমান্ডের যে বিষয়গুলো আসবে, আইনানুগ যে প্রক্রিয়া, এর পরবর্তীতে জানতে পারবো যে কিভাবে এই অপরাধটি সংঘটিত করেছিলেন এবং এর পেছনে কি কারণ রয়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কে এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা এখানে যারা ভাড়া পাশে সে রয়েছেন, তারা কিছু জানবো যে আসলে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটা আসলে আপনারা কিভাবে দেখছেন? এটা অবশ্যই নিন্দনীয় ঘটনা, খারাপ। কোনো সন্তান মা বাবার মেয়েরা ফেলাবে, এটা তো অবশ্যই কেউ কামনা করে না। এটা সমাজের জন্য খুবই খারাপ কাজ, এবং এই ধরনের কাজ যেমন ভবিষ্যতে না ঘটে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় কঠিনভাবে, তার যথাযথ শাস্তি যেন হয়, এটাই আমরা কামনা করি। আচ্ছা, আপনি তো এই বাসায় থাকেন, পাশের বিষয়
তো এখানে কি মনে হয় যে আগে পরে কখনো কোনো কোলাহল বা ঝগড়া এরকম কিছু আপনারা না, আমরা তো আগে পরে কোনো সময় দেখি নাই। আর এই কাজটা যে হয়েছে এলাকার ভিতরে কোনো এটা খুব খারাপ হয়েছে। আসলে কেউ ভাবে নাই যে এই কাজটা হবে। আসলে আমরা যদি নিজেরাই যদি মানে ফিল না করি ভালো, নিজেরা মনে করেন যদি এইসব কাজ হয় আমাদের সামনে, তাহলে এটা কীভাবে হয়? কিন্তু একজন যদি করে আরেকজনের মনে এমনি সাহস আসে যে দেখো আর বাপ মায়েরা কীভাবে মানে খারাপ কাজটা করতেছে। ওরকম দেখা গেছে আরেকজনের মনেও মানে এরকম ইঙ্গিতটা আসে। ঠিক আছে, যদি হবে সমাজ আমরা এই সমাজ করছি, আমরা যদি ঠিক না করি এটা ঠিক করার মতন কেউ নাই। ঠিক আছে, কিন্তু আমরা চাইলে পারি ভালো, আমরাই আবার করতে পারবো খারাপ। ঠিক আছে, বিষয় এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা আশপাশে যারা রয়েছেন তারা সবার কিন্তু একটি কথা যে আসলে উদ্বিগ্নের বিষয়গুলো যে এইখানে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা যেন সুষ্ঠু তদন্ত হয় এবং সেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী এবং এই যে ঘটনার সাথে যাদেরকে মামলা আসামি করা হয়েছে তাদের কাছে যে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলো আসবে সেই তথ্যের উপর ভিত্তি করে যেন সুষ্ঠু তদন্ত এবং সেই তদন্তের ফলে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে এই ঘটনাটি পুনরায় কোনো পরিবার বা পারিবারিকভাবে যেন এটা কোনো ধরনের সমাজটাকে খারাপ দিকে না নিয়ে যায়। এগুলোই কিন্তু এখানকার যারা বাসিন্দা বা এখানকার স্থানীয়রা তারা এই বিষয়গুলো বলছেন। তো আমরা কিছুক্ষণ পরে এখানে যে আইনানুগ বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে এই জোনের যে ডিসি তিনি আমাদের সাথে কথা বলবেন যে পরবর্তী তাদের যে আইনগত ব্যবস্থাগুলো সেই বিষয় সম্পর্কে। তো এই রাজধানী মুরাদপুরে যেই গতকালকে 3টি খুনের ঘটনাটি ঘটেছিল, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তাবাসসুম আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, প্রয়োজনে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। দর্শক, রাজধানীর কদমতলী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলী তালুকদার। ৬৭ বছর আগে যে প্রকল্প নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল দক্ষিণ পশ্চিমে কৃষকরা, তা আজ অকার্যকর হতে চলেছে। দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালগুলো ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় কৃষকই খাল কেটে কৃষি জমি বানিয়ে ফেলেছেন। উপযুক্ত সেচ সুবিধা না পেয়ে কমে যাচ্ছে অঞ্চলের কৃষি উৎপাদন। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমের 4,88,000 হেক্টর জমি নিয়ে শুরু হয় জিকে সেচ প্রকল্প। পদ্মা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় দিনে দিনে কমতে থাকে প্রকল্পের আওতা। একে একে ভরাট হতে থাকে প্রকল্পের খালগুলো। অনেক জায়গায় খাল কেটে দখল করে নিয়েছে কৃষকরা। এখন 1 লক্ষ হেক্টর জমিতেও সেচ দেওয়া সম্ভব হয় না। কেনালে মাটি ভাটায় বিক্রি করে ওদের জমের টাকা হয়, এই কারণে কেনাল বন্ধ হয়ে দিয়েছে। পানি আসতে পারে না, একদম অবস্থা কাহিলি। আমরা খুব কষ্ট করি পানি নাইলি করে নিয়ে আসি, করি পাইনি। এইসব জমির কি উপায় হবে? এইসব জমিতে তো আগে সব সময় পানি আসতে কেনাল থাকা গেলে, কিন্তু এখন তো কোনো রকম পানি আসছে না। প্রকল্পের প্রধান খাল 193 কিলোমিটার। সংস্কার না করায় অনেক জায়গায় এর শাখা ও উপশাখা খাল উধাও হয়ে গেছে। অভিযোগ রয়েছে এসব খাল সংস্কারে অর্থ বরাদ্দ দেয়া হলেও কাজ কিছুই হয় না। কিছু লোক দেখেছে ভরাট হয়ে আছে আর খালি পড়ে থাকলে আমি কিছু লাগাই। হ্যাঁ, আমি আজ শস্য লাগালাম, এই আজকে একটা কিছু ধান লাগালাম। রেকর্ড আসে যখন সার্ভে আসে নিজের নামে করায় নেয়, তার নিজস্ব তারা নিজের তদবির করে। তদবিরের প্রক্রিয়াটা আপনারা নিশ্চয় জানেন। জিকের সেচ না পেয়ে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার কৃষকরা এবারও ভূগর্ভের পানি দিয়ে আমন ধান চাষ করেছেন। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার অন্তত 2.25 কোটি টাকা পাওয়া গেছে। মিলেছে বিপুল স্বর্ণ ও বিদেশি মুদ্রা। এসব টাকা বিভিন্ন মসজিদের উন্নয়ন ও দরিদ্র রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। টিটু দাসের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 5 মাস পর গেল শনিবার সকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয় ঐতিহাসিক পাগলা মসজিদের 8টি লোহার সিন্দুক। বিপুল পরিমাণ টাকা গুনতে পেরিয়ে যায় দিন। সন্ধ্যার পর পাওয়া যায় হিসেব। এবার দানবাক্সগুলোতে পাওয়া গেছে 2,33,93,779 টাকা। মসজিদ কমপ্লেক্সে থাকা মাদ্রাসার ছাত্ররাই এই টাকা গোনার কাজটা করেন। আমরা সকাল থেকে এই টাকা গণনা করতেছি, আমাদের কাছে অনেক ভালো লাগে। অনেক টাকা হয়, তাহলে আমরা গণতে ভালো হয়। স্থানীয়রা বলছেন মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয়। এমন ধারণা থেকেই পাগলা মসজিদে দান করেন অনেক মানুষ। এই
মসজিদে সবাই বলে দান করলে ভালো, এই জন্য একটু দান করতেছি, আর সবার মনের ইচ্ছা আর কি ভালো ভালো হয়। দান করার উদ্দেশ্য হলো আমার পিতামাতা মৃত, ওনাদের পরকালে যাতে শান্তি হয়। পদাধিকার বলে মসজিদের সভাপতি হন কিশোরগঞ্জের জেলা প্রশাসক। বলছেন, মসজিদের উন্নয়নের পাশাপাশি মানব সেবায় ব্যবহার করা হয় পাগলা মসজিদের এই টাকা। মসজিদগুলোর উন্নয়নে কাজ করা হয়, তাছাড়া দরিদ্র অসহায় বিধবা যারা আছে তাদেরকে সাহায্য করা হয়। চিকিৎসার জন্য গুরুতর রোগে যারা চিকিৎসা দরকার তাদেরকেও এখান থেকে চিকিৎসা করা হয়। এর আগে চলতি বছরের 23 জানুয়ারি সিন্দুকগুলো খোলা হয়। তখন এ যাবৎকালের সর্বোচ্চ 2,38,55,545 টাকা পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। হেভি সোর্স অফ আয়রন আছে প্রচুর ভিটামিন এ। উচ্চ পুষ্টিগুণের এবং উচ্চ মূল্যের এ ফসল লতি কচু চাষে লাভের স্বপ্নে বিভোর কুষ্টিয়া অঞ্চলের কৃষকরা। এক ফসলের লতি ছাড়াও কৃষক বেচতে পারছেন কচু ও চারা। 1 বিঘা জমিতেই লাভ হচ্ছে কমপক্ষে 2 লাখ টাকা। চাহিদাও ব্যাপক, ব্যবসায়ীরা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন লতি। স্বপ্ন জাগানিয়া এই লতিরাজ কচু চাষ সম্প্রসারণের খবর জানাচ্ছেন জাহিদুজ্জামান। উচ্চ মূল্যের ফসল লতিরাজ কচু চাষে সচ্ছলতা আসবে এই স্বপ্নে বিভোর কুষ্টিয়া অঞ্চলের কৃষক। চাষ সম্প্রসারণে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোপণের 2 মাসেই শুরু হচ্ছে লতি বিক্রির টাকা আসা। ব্যাপক চাহিদা থাকায় বিক্রিতেও নেই কোনো সমস্যা, কিনে নিয়ে যাচ্ছে ক্ষেত থেকেই। এ কারণে লতিরাজে আগ্রহ কৃষকের। আমার বাড়ির উপর থেকে 50 টাকা করে কেজি নিয়ে যাচ্ছেন, তাতে 2000 টাকা মন, খরচ কম, লাভটা ভালো। যেটা দাম বেশি তো আমরা ধান মান চাষ করবো না, আমরা কচুই লাভ করবো। কুষ্টিয়া সদর উপজেলায় মাত্র 25 বিঘা জমিতে লতিরাজ কচুর চাষ হয়েছে। লাভজনক এই ফসলের চাষ ছড়িয়ে দিতে চায় কৃষি বিভাগ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই লাভজনক ফসলটা আমাদের কুষ্টিয়া সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আমরা আশাবাদ আছি যে এটা সম্প্রসারিত হবে। খুঁজে খুঁজে লতিরাজ কচুর মতো লাভজনক চাষে কৃষকদের আগ্রহী করছে তারা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবার নিউজ 24 আন্তর্জাতিক। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগ থাকা উচিত বলে জানিয়েছে ইসরায়েল। রাইসি হবেন ইরানের সবচেয়ে চরমপন্থী নেতা, ইহুদি ট্রাস্টি এমন দাবি করেছে বলে তথ্য দিয়েছে বিবিসি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বিবিসি জানায়, ইরানের নতুন রাষ্ট্রপতি পারমাণবিক কার্যক্রম আরও বাড়িয়ে দেবেন বলেও সতর্ক বার্তা দিয়েছে তারা। এদিকে রাইসের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 1988 সালে হাজারো রাজনৈতিক বন্দীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করার রায়ে রাইসি বিচারকের ভূমিকা পালন করেছিলেন বলে দাবি করেছে ওয়াশিংটন, যদিও গণমৃত্যুদণ্ডের কথা কখনোই স্বীকার করেননি তেহরান। রাইসিও এই ঘটনায় নিজের ভূমিকার ব্যাপারে অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি। আগামী আগস্টে ইরানের ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।